হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তোরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আমি কিন্তু ভালো নেই। বর্ষা চলে এসেছে, আমার প্রিয় ঋতু। কিন্তু এই ঋতু আমার জন্য একটা সমস্যা নিয়ে হাজির হয় প্রতি বছর। জলো হাওয়া আর কমে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা, এই দুইয়ের মিশেলে প্রথম ঘায়েল হয় আমার গলা। মানে যে কণ্ঠস্বর তোমরা প্রতিদিন শুনতে পাও তা বেশ কিছুটা বিকল হয়ে পড়ে। তবু আজ শুক্রবার, গল্প তো আমাকে শোনাতে হবেই। কিন্তু বিকল হয়ে যাওয়া গলা তোমাদের কানে কতটা শ্রুতিমধুর লাগবে জানি না। তবে আমার ভালোবাসার মরশুমের পরিবারের সব বন্ধুরা আমার পাশেই আছে আমি জানি। তাই ভাঙা গলাতেও প্রেম জোড়া লাগাতে পারি কি না চেষ্টা করে দেখি। চলো শুরু করি আজকের গল্প। আজকের গল্প বেহিসেবি ভালোবাসা। গল্প পাঠে তোমাদের বন্ধু আমি, ভাঙা গলা নিয়ে অন্তরা। আমার সঙ্গে অন্যান্য ভূমিকায় যারা অভিনয় করেছেন তারা হলেন মৌটুসী, শুক্লা এবং তোমাদের বন্ধু প্রীতম। তাহলে চলো দেরি না করে শুরু করি বেহিসেবি ভালোবাসা। তবে হ্যাঁ, তার আগেও মনে আছে তো, আগামীকাল ঠিক রাত 11টায় নিয়ে আসছি ভূতের গল্প, শুধুমাত্র তোমাদের পছন্দের ভূত চর্চা চ্যানেলে। কি কাল আসছো তো ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে? কি বলছো, চ্যানেলটা সাবস্ক্রাইবই করোনি? ঠিক আছে, এই গল্পের নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি চ্যানেল লিংক। চটপট সাবস্ক্রাইবটা করে দাও তো। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের গল্প বেহিসেবি ভালোবাসা। বাবার জ্বলন্ত চিতার সামনেই দাঁড়িয়ে আছে শিউলি। চোখে জল নেই, শুধুই এক রাশ শূন্যতা। চোখের সামনে জলজ্যান্ত মানুষটা ছাই হয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে ছাই হয়ে যাচ্ছে শিউলির সমস্ত স্বপ্ন, আশা আর জীবনযাপনের শেষ ভরসাটুকুও। ওদের সংসারে বাবাই ছিল একমাত্র রোজগেরে। ছোট্ট মুদির দোকান, যেটার ভরসাতেই চলতো সংসার। ওটাই ছিল বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মা অনেকদিন ধরেই পঙ্গু, বিছানায় পড়ে আছে অসহায়। দাদা বৌদি আলাদা হয়ে গেছে বহুদিন, একটা ফোন পর্যন্ত করে না তারা। আজ বাবার মৃত্যুর খবর শুনেও আসেনি তারা। তারা নাকি শহরে আর থাকেও না, ভিন রাজ্যে বউ বাচ্চা নিয়ে সুখে সংসার পেতেছে দাদা। শিউলি এখন গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ার। কত স্বপ্ন ছিল, একটা চাকরি পাবে, বাবার পাশে দাঁড়াবে, মাকে সুস্থ করবে। কিন্তু ভাগ্য বোধহয় অন্য কিছু লিখে রেখেছিল। এখন প্রশ্ন একটাই, এত কিছু সামলাবে কে? শিউলি একা পারবে তো নিজের পড়াশোনা শেষ করতে, মাকে সুস্থ করতে, নিজেদের সংসারটা টানতে? কেটে গেছে প্রায় 6 মাস। শিউলির মধ্যে এখন অনেক পরিবর্তন এসেছে। সে এখন এই পাড়ার একজন লেডি দোকানদার। বাবার রেখে যাওয়া ছোট্ট মুদিখানাটাই এখন ওর ভরসা, ওর জীবনের নতুন ভিত। মাসের প্রায় প্রতিটা দিনই টুকটাক বিক্রি চলতেই থাকে। আসলে এখন বড় সুপারমার্কেট থাকলেও পাড়ার এই ছোট্ট দোকানগুলো বেশ কাজের। সাবান শেষ হয়ে গেছে, নুন নেই, ডিম দরকার,
এইসব ছোটোখাটো দরকারে সবাই ছুটে যায় শিউলির দোকানে। আর সেই কারণেই ওর দোকানের বিক্রিও বেশ ভালো। সবচেয়ে বড় কথা, ও মাকে এখন সামলাতে পারে। মায়ের ওষুধ, রান্নার বাজার, ঘরের খরচ সব কিছু চালিয়ে একটু একটু করে টাকাও জমায়। নিজের জন্য খুব একটা খরচ নেই, না শখ না বিলাসিতা। শুধু মাথার মধ্যে একটাই চিন্তা, মায়ের যেন কোনো কষ্ট না হয়। শিউলি, ও মা শিউলি, শিউলি, ও মা শিউলি, কোথায় গেলি রে? এদিকে একবার আয়। সবেমাত্র ভাতটা চাপিয়েছিল শিউলি। মায়ের ডাক শুনে তড়িঘড়ি গ্যাসটা সিমে করে দিয়ে মায়ের কাছে ছুটল ও। উফ, কি হলোটা কি? ডাকছো কেন? দরকার কিছু? না রে মা, তেমন কিছু নয়। ওই তুই জল খাবার খেয়েছিস কি না জিজ্ঞেস করছিলাম। বেশি দেরি হলে পিত্তি পড়বে যে। তোমাকে এত চিন্তা করতে হবে না, চুপ করে শোও তো। তুই সারাদিন কত খাটিস, আর আমাকে দেখ, কিচ্ছু করতে পারি না। শুধু শুধু এই বিছানাতেই পড়ে আছি। উফ, কেন এসব ভাবো মা? তুমি আছো তাই তো আমি সাহস পাই। কিন্তু কতদিন আর এভাবে চলবে বলতো? তোরও তো একটা জীবন আছে নাকি? তোর তো বিয়ে থাওয়া দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর কতদিন এখানে পড়ে থাকবি আর আমার সেবা করে যাবি বলতো? যার এসব করার কথা ছিল সে তো খোঁজটুকুও নেয় না। আবার শুরু করলে। শোনো, তোমার এসব নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া আমার এখন অনেক কাজ পড়ে আছে। না রে মা, তুই আর বুঝবি না, মনটা বড় খারাপ লাগে। তুই তো দিনরাত খেটে মরছিস, যদি হঠাৎ করে তোর কিছু হয়। আমার কিচ্ছু হবে না মা। সারাদিন যে কেন তুমি এসব ভুলভাল চিন্তা করো আমি জানি না। তোর জন্য কিছুই করতে পারলাম না, শুধু বোঝা হয়ে রয়ে গেলাম। শোনো, এমন কথার কখনো মুখে আনবে না। তুমি তুমি আমার বোঝা নও, তুমি আমার ভরসা মা। তুই কত বদলে গেছিস রে। এতটা বড় যে কবে হয়ে গেলি টেরই পেলাম না। তুমি পাশে আছো বলেই তো বদলাতে পেরেছি। জানি না ঠাকুর আর কবে মুখ তুলে চাইবেন, একটু শান্তি পাবি তুই। দীর্ঘশ্বাস ফেলে শিউলি। মায়ের কষ্টটা বুঝতে পারে। দাদাকে আজও মা কতটা মিস করে জানে শিউলি। বাবাকে হারিয়ে ছেলেকে চোখের সামনে না পেয়ে মেয়ে এখন তার কাছে একমাত্র ভরসা। তাই মা শিউলিকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। আসলে শিউলিরও তো কেউ নেই আর। মা ছাড়া এই দুনিয়া যে বড্ড ফাঁকা ওর। চোখ বন্ধ করে কাউকে তো ভরসাও করতে পারে না। ডাক্তারবাবু বলেছে মাকে যেন চিন্তা করতে না দেওয়া হয়, কিন্তু সারাদিন বিছানায় শুয়ে থাকতে থাকতে মা ভাবনার জালে জড়িয়ে যায়। কত স্মৃতি, কত কষ্ট সব ঘুরে আসে মনের মধ্যে। কিছু বলতে পারে না, চুপচাপ শুয়ে শুয়ে কাঁদে। শিউলি সব জানে, বোঝে, কিন্তু চুপ করে থাকে। মাকে বোঝাতে মাঝে মাঝে চেষ্টা করে, কিন্তু সন্তানের কষ্ট সহজে মেনে নিতে পারে না মা। মনের ভেতরে জমে থাকা দুঃখগুলো শরীরে ছাপ ফেলে। ভেতরে ভেতরে মা যে শেষ হয়ে যাচ্ছে বুঝতে পারে শিউলি। তবুও শিউলি শক্ত হতে শিখে গেছে। মাকে ভালো রাখার জন্য নিজের কষ্ট লুকিয়ে রাখতে পারেও। এই 4টে ডিম, একটা গুঁড়ো সাবানের প্যাকেট আর 250 মুসুর ডাল দে দেখি চটপট। দেরি করবি না কিন্তু, মেলা কাজ পড়ে আছে। হাঁসের ডিম আছে কাকিমা, একদম টাটকা, নিয়ে যাও না। ও মা, তাই নাকি? তা দে 4টে। তা হ্যাঁ রে,
তোর রংটা কি একটু চেপে গেছে? তা বলি পড়াশোনার আর কি খবর? তা হ্যাঁ রে, তোর দাদা ফোন করে? আর এই দোকান টোকান সামলেই দিন কেটে যাচ্ছে কাকিমা। দাদা তো ব্যস্ত থাকে। তোর দাদা বুঝি একেবারেই খবর টবর নেয় না নাকি? তুই তো পড়াশোনায় ভালোই ছিলি, স্কুল ফাইনালে সে নাকি কত নাম্বার পেয়েছিলি। তো মরতে এইসব কেন করতে বসলি? একটা চাকরি কি তোর আর জুটতো না? সময় পাই না কাকিমা, আসলে মা আছে, একা তো আমাকেই সব সামলাতে হয়। বাবা গো বাবা, একা একটা মেয়ে, তার উপর আবার এই পঙ্গু মা। সত্যি তোর জীবনটা বড় কষ্টের রে। আচ্ছা, তোর ভবিষ্যৎ নিয়ে আদেও কিছু ভেবেছিস? ভেবে আর কি হবে কাকিমা, যেমন চলছে চলুক না। বলি হ্যাঁ রে, ভাবটা পাচ্ছে নাকি? না থাকে তো বল। আমার দেওর বছর 35 বয়স, নিজেদের দোতলা বাড়ি, ব্যবসা করে, দেখতে শুনতে মন্দ নয়। কথা বলবো নাকি? কাকিমা কাকিমা সব দিয়ে দিয়েছি। এই যে একটু দেখে নাও সব কিছু। এই যে চটপট কথা ঘুরিয়ে নেয় শিউলি। ওর এখন এসব অভ্যেস হয়ে গেছে। মা মেয়ে একা থাকে, সেই কারণে পাড়ার লোকজনদের কৌতূহলের শেষ নেই। কেউ সামনাসামনি জিজ্ঞাসা করে, কেউ আবার আড়ালে ফিসফিস করে কথা বলে। শিউলি এসব শুনে কষ্ট আর পায় না, শুধু ভিতরে ভিতরে আরো শক্ত হয়ে যায়। আজ অফিসে গেলি না কেন ঋদ্ধি? ইচ্ছে করেই যাইনি পিসি। আবার কি হলো? বাবা আজ ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওনাকে নিয়ে ফ্যাক্টরি যাচ্ছেন। সামনে পড়লে নিজেরই লজ্জা লাগে পিসি। লজ্জা তো আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি রে। তোর বাবাকে নিয়ে মাথা ঘামিয়ে আর কি হবে? পিসি, মা চলে যাবার পর বাবার এই বদলে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারি না গো। একটা বারও আমার কথা ভাবলেন না। আর এখন তো বাবার সঙ্গে কথা বলতেও অ্যাপয়েন্টমেন্ট লাগে। সত্যি তোর বাবা অনেকটা বদলে গেছে। এখন তো আমার কথাও শুনতে চায় না। তবে এখনো সময় আছে ঋদ্ধি, নিজের পায়ে দাঁড়া। তোর বাবার ওপর ভরসা করে থাকিস না। দাঁড়াতেই তো চাই, নিজের একটা কিছু শুরু করতে চাই, কিন্তু বাবা তো শুনতেই চায় না। সবকিছুই নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। তুই প্রতিবাদ করিস না, তাই পেয়ে বসেছে। পুরো মায়ের মতো হয়েছিস ঋদ্ধি তুই, মুখ বুজে সহ্য করে যাচ্ছিস। এরকম করলে কিন্তু তোর পরিণতিটাও তোর মায়ের মতোই হবে। সেও কিন্তু নিজের ট্যালেন্ট বিসর্জন দিয়ে তোর বাবার পাশে দাঁড়াতে গিয়ে নিজের সমস্ত স্বপ্ন জলাঞ্জলি দিয়ে দিয়েছিল। এখন তুইও কি করতাম? কিছু বলতে গেলেই বাবা বলে দেবে ফ্যামিলি বিজনেস ছেড়ে দেওয়া মানে বাবাকে অসম্মান করা। অসম্মানের ভয় নাকি তোকে কন্ট্রোলে রেখে নিজের কাছে আটকে রাখতে চায় শুধু? আমি বুঝি ঋদ্ধি, আমার হাতে কিছু থাকলে আমি নিশ্চয়ই করতাম, কিন্তু তোর বাবা সবকিছু বলা বলির ঊর্ধ্বে উঠে গেছে। ওর অধঃপতন শুরু হয়ে গেছে। আমার শুধু তোকে নিয়েই চিন্তা। তোর ভবিষ্যৎ সুরক্ষিত হলেই আমি শান্তিতে চোখ বুঝব। ঋদ্ধিমান সেনগুপ্ত, বয়স 27 কি 28, সুঠাম গড়ন, ছিমছাম চেহারা, পরিপাটি ড্রেস আপ, কর্পোরেট দুনিয়ার সঙ্গে মানানসই স্মার্টনেস। বাইরে থেকে দেখে অনেকেই ভাবে ওর জীবন বুঝি খুব নিখুঁত। নামি কলেজ থেকে MBA, বাবার বড় ব্যবসার উত্তরাধিকারী, আর নিজস্ব একটা গাম্ভীর্য মেশানো আত্মবিশ্বাসী চেহারা। কিন্তু ভিতরের ঋদ্ধি একেবারেই অন্যরকম। চুপচাপ স্বভাব, বেশি কথা বলে না, কখনো একা একা অফিসের ছাদে দাঁড়িয়ে থাকে, কখনো রিক্সা চড়ে শহরে ঘোরে স্রেফ নিজের মনের অস্থিরতা সামলাতে। ডিসিশন নিতে ভয় পায়, ঠিক ভুলের মাঝে দোলাচলে ভুগতে থাকে ওর মন। একটা সময়ে ওর চোখেও স্বপ্ন ছিল, নিজে কিছু একটা শুরু করবে, একটা নিজস্ব পরিচয় তৈরি করবে।
কিন্তু সেই স্বপ্নের উপর চেপে বসেছে বাবার আদেশ, সংসারের চাহিদা, আর সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে মায়ের আত্মহত্যা। মাত্র 22 বছর বয়সে মাকে হারায় ঋদ্ধি, তাও কোনো অসুখে নয়। একদিন হঠাৎ বিনা প্রস্তুতিতে এক শরতের ভোরে হঠাৎই হারিয়ে ফেলে নিজের একমাত্র অবলম্বন মাকে। সেই সকালটা এখনো ঘোরের মতো ফিরে আসে ওর মনে। ঘুম ভেঙে উঠেই বাবার চিৎকার, আর সেই দৃশ্যটা যা এখনো চোখে ভাসে। সেই একটা মুহূর্ত ভিতর থেকে চিরতরে ভেঙে দিয়েছিল ঋদ্ধিকে। বাবা আজও সেই বিষয়ে মুখ খোলেননি, বরং বদলে গেছেন সম্পূর্ণ। এখন তার জীবনে ব্যবসা আর তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছাড়া কিছুই নেই। মায়ের স্মৃতির কোনো স্থানই নেই তার সংসারে। এই ঠান্ডা নির্লিপ্ততা, এই অবহেলা ঋদ্ধির বুকের ভিতর জমে থাকা ঘৃণার ক্রমশ বৃদ্ধি ঘটিয়েছে। বাবাকে চরম ঘৃণা শুরু করেছে ঋদ্ধি। নামুন, নামুন বলছি গাড়ি থেকে। রাস্তাটা আপনার বাবার নাকি? গাড়ি চালাতে জানেন না? ইস, এ বাবা, আমি খুব দুঃখিত। গাড়িটা হঠাৎ করেই। দুঃখিত? বাহ, দুঃখিত বললেই সব মিটে যায় বুঝি? মানুষ মরে গেলেও বড় লোকদের মুখে একটাই কথা, দুঃখিত। নিকুচি করেছে আপনার দুঃখর। নামুন বলছি গাড়ি থেকে। দাঁড়ান দাঁড়ান, দয়া করে একটু শান্ত হন। শান্ত? আমি পড়ে গেলাম, চারিদিকে অনাজ পাতি ছড়িয়ে গেল, আর আর আপনি শান্ত হতে বলছেন? আমি দেখছি, আমাকে একটু তুলতে দিন আগে। হাত লাগাবেন না, দূরে যান বলছি। বড় লোকের ছেলে যা খুশি তাই করবে। শুনুন, আপনার দয়া দাক্ষিণ্য না, আপনি এনজিওতে গিয়ে দেখান। আমার ক্ষতি করে আবার আমাকে বড় বড় কথা। আমি তো শুধু সাহায্যটুকুই করতে চাই। সাহায্য? দয়া করে মদ না খেয়ে সমাজের একটু সাহায্য করুন। মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল দিনে দুপুরে, বড় লোকের বেটা সাধারণ মানুষকে মেরে ফেলছে, কিচ্ছু যায় আসে না, আবার দুঃখিত। আহা, আপনি যা ভাবছেন আমি তেমনটা নই। মুখে আর বলতে হবে না, কাজকর্ম দেখলেই বোঝা যায় কেমন মানুষ। আমি আসলে। এ কি আপনার আপনার হাতে কি হয়েছে? ঋদ্ধি তখনও নির্বাক, কিছু বলতে চেয়েও বলতে পারল না। হঠাৎ বদলে যাওয়া আচরণে ও স্তম্ভিত। এই প্রথমবার কোনো অপরিচিত মেয়ে এভাবে চোখে চোখ রেখে কথা বলছে ঋদ্ধির সঙ্গে, একটুও হকচকিয়ে না গিয়ে। সকাল সকাল বড় বড় দুটো বাজারের থলিতে করে বাজার করে ফিরছিল শিউলি। ঠিক গলির মুখে হঠাৎ করে একটা ব্রেক কষে দাঁড়িয়ে যায় বড় চার চাকা। ভয় পেয়ে গিয়ে চমকে রাস্তাতেই পড়ে যায় শিউলি। চারিদিকে ছড়িয়ে পড়ে আনাজপাতি। রাগে আগুন তেলে বেগুন হয়ে ওঠে শিউলি। রাস্তার মধ্যেই বাবু হয়ে বসে পড়ে, তারপর চিৎকার করতে থাকে গাড়ির মালিককে শুনিয়ে। টানা চিৎকার করতে করতে হঠাৎই মেয়েটার ভোল বদলে গেল। অবাক হয়ে গেল ঋদ্ধি। এতক্ষণ ধরে যে মেয়েটার চোখে আগুন ঝরছিল, এখন সেই চোখে অদ্ভুত মমতা মিশে গেছে। হঠাৎই বুকে ঝড় উঠল ঋদ্ধির। কি হলোটা কি বলুন? হাঁ করে তাকিয়ে আছে দেখো। আসলে হাতটা গাড়ি থেকে নামার সময় দরজার ওই কোণায় একটু কেটে গেল। কিছু বুঝে উঠতে পারিনি, এখন দেখছি এতটা লেগে গেছে। কথাটা শেষ না হতেই শিউলি যেন আর কিছু না শুনেই নিজের ব্যাগটা খুলে জলের বোতলটা বের করল। রাগ, ঘৃণা, বিরক্তি কিছুই তখন আর ওর মুখ দেখে বোঝা গেল না। চুপচাপ এগিয়ে গেল ঋদ্ধির দিকে। চলুন চলুন, ওই দিকটায় চলুন, একটু বসে হাতটা ধুয়ে নিন। ইস, রক্ত তো থামছেই না একদম। রাস্তার মধ্যে অনেকেই তাকিয়ে আছে, তাতে কিছু যায় আসে না। ধারের একটা পানের দোকানের সিমেন্টের বেদির কাছে নিয়ে গিয়ে নিজের ওড়নার খুঁট ছিঁড়ে নিয়ে হাতে পেঁচাতে শুরু করলো শিউলি। ঋদ্ধি ততক্ষণে একেবারে জমে গিয়েছে।
জীবনে এই প্রথম কেউ ওর রক্ত দেখে এইভাবে ভয় পেয়ে গেল। ও কে, কোথা থেকে এসেছে মেয়েটা জানতেও চাইল না, এমনকি জানতে চাইল না ওর স্টেটাস, বরং যত্ন করে জল দিয়ে হাতটা ধুয়ে দিল। অনেকটাই কেটেছে, গাড়িতে কেটেছে মানে ইঞ্জেকশন তো নিতেই হবে। শুনুন, প্রয়োজনে ডাক্তার দেখিয়ে নেবেন, কেমন? ঋদ্ধির বুকের মধ্যে হঠাৎ করেই যেন সাইক্লোন শুরু হলো। এই মেয়েটাই কিছুক্ষণ আগে ওর দিকে রাগে ফেটে পড়ছিল, এখন সেই মেয়েটাই মায়া ভরে ওর দিকে তাকিয়ে আছে। কি আশ্চর্য! কে এই মেয়েটা? নামটাই বা কি? কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই শিউলি ব্যাগ কাঁধে তুলে নিয়ে থলি দুটো হাতে করে সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করলো, যেন কিছুই ঘটেনি। পিছনে দাঁড়িয়ে রইল ঋদ্ধি। কিছু বলতে চেয়েও ভাষা খুঁজে পেল না। গলির মধ্যে ঢুকে কোথায় যেন হারিয়ে গেল মেয়েটা। সেদিন রাতে ঘুম এলো না ঋদ্ধির। চোখের সামনে ভাসতে থাকলো মেয়েটার মুখ, কখনো রাগী, কখনো মায়াবী, আবার কখনো মমতাময়ী। চোখের কোনা ভিজে গেল ঋদ্ধির, কান্না গড়িয়ে পড়ল ধীরে ধীরে। হাতে বাঁধা সেই কাপড়ের টুকরোটার ওপর হাত বুলোল, যেন সেই নরম ছোঁয়াটা অনুভব করতে চাইছে। কতটা যত্ন, কতটা চিন্তা মিশে আছে এই ছোট্ট কাপড়টার মধ্যে। ভেবেই মনের ভেতরটা আবেগে ভরে উঠল। একটা অচেনা মেয়ে, অথচ মনে হচ্ছে যেন বহুদিনের পরিচিত কেউ। এদিকে বাড়ি ফিরে শত কাজের মধ্যে ভুলে গিয়েছিল শিউলি। রাতে বিছানায় মাথাটা ঠেকাতেই মনে পড়ল সকালে দেখা সেই ছেলেটার কথা। কেমন যেন হাবলার মতো তাকিয়েছিল ওর দিকে। যখন ওর হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল শিউলি, কেমন যেন অবাক হয়ে গিয়েছিল ছেলেটা। দেখেই মনে হচ্ছিল খুব সরল, সাজ পোশাকে যথেষ্ট অভিজাত পরিবারেরও মনে হচ্ছিল। মনে মনে ভাবল শিউলি, ইস, অনেকটা কেটে গেছে, নিশ্চয়ই খুব যন্ত্রণা হচ্ছে, নিশ্চয়ই আজ রাতটা তারও ঘুম হচ্ছে না। পরের দিন সকাল সকালে বেরিয়ে পড়ল ঋদ্ধি। পরনে একেবারে একটা সাধারণ টি শার্ট, চোখে মুখে একরাশ উজ্জ্বলতা, আর বুকের ভিতর অসম্ভব উত্তেজনা। গতকাল যে মেয়েটা আচমকা এসে ওর গোটা অস্তিত্বটাকেই যেভাবে নাড়িয়ে দিয়ে গেছে, তাকে কিছুতেই হারিয়ে ফেলতে পারবে না ঋদ্ধি। ঠিকানা জানে না, নামও জানে না, শুধু মনে আছে সেই গলিটা, রাস্তার পাশেই হারিয়ে গিয়েছিল মেয়েটা। নাম না জানা শ্যামলা কোকড়া চুলের অধিকারিণী সেই মেয়েটিকেই খুঁজতে বেরিয়ে পড়েছে ঋদ্ধি। জায়গাটা চিনতে পারল ও। গলির মুখে এসে গাড়িটা দাঁড় করালো। কিছুক্ষণ গাড়ির ভিতরেই বসে লক্ষ্য করলো গলিটা। তারপর এভাবে বসে থেকে যে লাভ হবে না বুঝতে পেরে গাড়ি থেকে বেরিয়ে গলিতে ঢুকে পড়ল। শহরের সকাল তখনও পুরো জেগে ওঠেনি। পাড়াটা বেশ অভিজাত দেখেই মনে হচ্ছে। গলির মধ্যে কিছুটা এগিয়ে হঠাৎ বাঁ দিকে চোখ পড়তেই পাটা থেমে গেল ঋদ্ধির। বুকের মধ্যে যেন বেজে উঠল পিয়ানোর সুর। একটা ছোট্ট দোকান, আর ঠিক তার সামনেই দাঁড়িয়ে রয়েছে সে, গতকালের সেই অনামিকা। সাদা আকাশি সালোয়ার কামিজ, চুলগুলো এলোমেলো, ঘুম ঘুম চোখ, ওড়নাটা কোমরের একপাশে বাঁধা। সহজাত ভঙ্গিতেই তালা খুলে দোকানের শাটার তুলছেও। দেখে মনে হচ্ছে এ যেন ওর প্রতিদিনের কাজ। দ্রুত উল্টো দিকের ফুটের গাছের আড়ালে চলে গেল ঋদ্ধি। তারপর অবাক হয়ে তাকিয়ে রইল উল্টো দিকের দোকানের মেয়েটার দিকে। কি সাবলীল ভঙ্গিতে দোকান খুলে বোতল থেকে জল নিয়ে দোকানের সামনেটা ছিটিয়ে দিল ও। তারপর একটা ঝাড়ু নিয়ে শুরু করলো দোকান পরিষ্কার।
তারপর হাত পা ধুয়ে ধূপকাঠি জ্বালিয়ে পুজো করলো। এইসব করতে করতেই কেটে গেল প্রায় মিনিট 20। হঠাৎ করেই মনে হলো ঋদ্ধির এইভাবে দাঁড়িয়ে থাকাটা ঠিক নয়, তাই ধীর পায়ে বড় রাস্তার দিকে এগিয়ে গেল ও। এরপর থেকে ঠিক যে কাজটা শুরু করলো ঋদ্ধি, সেটা আজ পর্যন্ত কোনোদিনও করেছে বলে মনে পড়ে না, যেন নিজেকেই চিনতে পারছে না ও। প্রতিদিন সকাল সকাল ঠিক পৌঁছে যায় সেই গলিটায়, তারপর ছোট্ট মুদির দোকানের উল্টো দিকে গাছের আড়ালে লুকিয়ে থাকে, একভাবে তাকিয়ে থাকে শ্যামলা ছিপছিপে মেয়েটার দিকে। এরপর দোকানে 2-1 খদ্দের চলে এলেই আবারও নিজের বাড়ির পথে পা বাড়ায় ঋদ্ধি। মোটামুটি 3-4 দিন এইভাবেই কেটে গেল। আজ আবারও দোকানের উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে ঋদ্ধি। ভেবেছে আজকে গিয়ে কথা বলবে। বুকের ভেতরটা এই ভাবনাতেই ধুকপুক করে উঠল। কি বলবে মেয়েটার সামনে গিয়ে, কিভাবে শুরু করবে? এই কদিন যার কথা ভেবে বিনিদ্র রাত কাটিয়েছে, তার সামনে দাঁড়িয়ে কি কথা বলবে বুঝতেই পারল না। প্রতিদিনের মতো আজও ভাবল চলেই যাবে। ধীরে ধীরে গাছের আড়াল থেকে বেরিয়ে মেন রোডের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা ডাক শুনেই চমকে উঠল। এই যে শুনুন। একেবারে ঘাবড়ে গেল ঋদ্ধি। ধরা পড়ে গেল এত তাড়াতাড়ি। কোনো রকমে ঘুরে তাকালো মেয়েটার মুখোমুখি। আপনি মানে সেদিন আপনার গাড়িতেই তো? হ্যাঁ, আপনি তো ছিলেন, আমাকে ধাক্কা মেরেছিলেন। তা এখানে কি করছেন শুনি? না মানে আমি মানে ওই ওই আর কি, মানে কি মানে মানে করছেন শুনি? না না না, মানে আমি তো সকাল সকাল মর্নিং ওয়াকে বেরিয়েছি। সকাল সকাল মর্নিং ওয়াক? এই গলিতে মর্নিং ওয়াক হচ্ছে? চালাকি পেয়েছেন? আমাকে কি খুব বোকা মনে হয়? আরে না না না, আমি তো হাঁটতে বেরিয়েছিলাম, তারপর গাড়ি নিয়ে যাচ্ছিলাম। এই গলির মুখে এসে হঠাৎ খুব... কি হলো? থেমে গেলেন কেন বলুন, হঠাৎ কি হলো? হঠাৎ খুব জল তেষ্টা পেয়ে গেল। ভাবলাম এখানে যদি একটু জল পাওয়া যায়। এই গলি থেকে আমার দোকান পর্যন্ত আসতে গেলে মোট 2টো জলের কল পড়ে। সব পেরিয়ে আপনি এই পর্যন্ত চলে এলেন আর জল পেলেন না? ন্যাকামি হচ্ছে। একেবারে তেড়ে গেল শিউলি। ভয় পেয়ে গেল ঋদ্ধি। না মানে সত্যি বলতে কি, আমি না আমি আসলে আপনাকেই খুঁজছিলাম। খুঁজছিলেন আমাকে? কেন? ওই যে সেই দিন যেটা হয়েছিল, মানে আমি আমি ঠিক করে বোঝাতে পারিনি। আসলে আসলে আজ আবার বুঝিয়ে দিতে এলেন সকাল সকাল একেবারে আমার দোকান খুঁজে? আরে না না না, আসলে আমি না ভীষণ দুঃখিত। আবার দুঃখিত? না মানে আমি আসলে বলতে চেয়েছিলাম, সেদিন আপনাকে দেখে মানে আমি মানে ঠিক করে গুছিয়ে কথা বলতে পারি না তো। আমি কি গুছিয়ে কথা বলা শেখাই? সকাল সকাল কাজকর্ম নেই আপনার? একেবারে দোকান পর্যন্ত পৌঁছে গেছে। শুধু তাই নয়, ওই উল্টো দিকের গাছটার পিছনে লুকিয়ে লুকিয়ে সমানে এদিকে তাকিয়ে আছেন। কি চাই বলুন তো আপনার? কি চাই? না 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 না, মানে লুকিয়ে লুকিয়ে ঠিক নয়। আমি আসলে আপনার সঙ্গে একটু কথা বলতে চেয়েছিলাম। আমি কি আপনার পরিচিত? না। বন্ধু বান্ধব? না। তাহলে হঠাৎ করে এসে আপনি কথা বলতে চাইবেন আর আমি সেটা মেনেও নেব, এমনটা ভাবলেন কি করে? সরি সরি, আমি জানি আপনার অস্বস্তি হচ্ছে। না, অস্বস্তি না, আমি অভ্যস্ত। লোকের হাঁ করে তাকানো, অকারণ প্রশ্ন, কৌতূহল, করুণা সব সহ্য করে নিতে শিখেছি আমি। কিন্তু আমি তো করুণা করিনি। তাহলে কেন এসেছেন? আমি জানি না, সারা রাত ঘুমোতে পারিনি। শুধু আপনাকে আর একবার বড্ড দেখতে ইচ্ছে করছিল, তাই চুপি চুপি। আপনি কি চোর? না। ডাকাত বা ইফটিজার? আরে না না,
পাওনাদার? না। তাহলে কথা বলতে ইচ্ছে করছিল, দেখতে ইচ্ছে করছিল, লুকিয়ে লুকিয়ে করছিলেন কেন এতদিন ধরে? সাহস নেই সামনে আসার? হ্যাঁ আছে তো, আছে। হ্যাঁ, তার নমুনা তো দেখতেই পাচ্ছি। তা হাতটা কেমন আছে? ভালো, খুব ভালো। ঠিক আছে, আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল, দেখতে ইচ্ছে করছিল, এসব তো হয়ে গেছে। এবার কেটে পড়ুন, এক্ষুনি সব খদ্দের চলে আসবে। না মানে আমি আমাদের পাড়ার কাকিমাদের তো আপনি চেনেন না? সকাল সকাল আপনার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে এতক্ষণ কথা বললাম, না জানি কত কিছু রটে গেছে একেবারে পাড়ায়। কেন? আপনি তো শুধু কথা বলছিলেন। এই, আপনি কি অন্য গ্রহ থেকে এসেছেন? একটা ছেলে আর একটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে দেখলেই কাকিমারা ঠিক কি আলোচনা করে আপনি জানেন না? না, না তো। ওলে বলে, তার মানে আপনি পাপা কি পাড়া? হোয়াট? মানে বাপের বিগড়ে যাওয়া রাজপুত্র, আর না হলে মামাস বয়। সমাজ সংস্কার নিয়ম কানুন কিছুই জানে না, একেবারে দুধ ভাত। এই পর্যন্ত খুব স্বাভাবিক রসিক একটা চালেই কথা বলছিল শিউলি, কিন্তু ঠিক তখনই বাপের বিগড়ে যাওয়া রাজপুত্র কথাটা কানে যেতেই ঋদ্ধির মুখের অভিব্যক্তিটা বদলে গেল। চোখের দৃষ্টি গম্ভীর হয়ে উঠল, হাসিটা হারিয়ে গেল মুখ থেকে, বরং আচমকায় গুটিয়ে গেল ও। আমি দুঃখিত। এইটুকু বলেই সোজা এগিয়ে গেল ঋদ্ধি। শিউলি তো এক্কেবারে হতভম্ব। এই তো এখনই ছেলেটা এক্কেবারে আমতা আমতা করছিল, ভয় ভয় তাকাচ্ছিল, আর হঠাৎ এইভাবে গম্ভীর হয়ে একদম শান্ত হয়ে চলে গেল। মনে মনে বলে উঠল শিউলি, পাগল নাকি? কোথা থেকে যে এসে জোটে, সকাল সকাল মুডটাই বিগড়ে দিল। সেদিন রাতে বিছানায় শুয়ে শিউলি ভাবতে লাগলো, লোকটা হঠাৎ এলো, আবার হঠাৎই চলে গেল, কিছুই তো বলে গেল না। দেখে শুনে তো বেশ ভদ্রই মনে হচ্ছিল, কিন্তু এমন করলো কেন? এতটা গম্ভীর হয়ে গেল হঠাৎ। এদিকে বাড়ি ফিরে নিজের ঘরের দরজা বন্ধ করে বসে রইল ঋদ্ধিমান। শিউলিকে দেখার পর যেন ভুলেই গিয়েছিল সব, নিজের অস্তিত্ব, নিজের বাবার নাম, তাদের বাড়ির অতীত। শিউলি যখন বাপের বিগড়ে যাওয়া রাজপুত্র বলে উঠল, তখন যেন ছ্যাঁকা লাগলো বুকের ভেতরে। ভাবলো, সত্যিই তো, যদি কোনো মেয়ে ওর সবটা জেনে যায়, তাহলে কি আর ওর সঙ্গে সম্পর্ক রাখতে চাইবে? বিশেষ করে শিউলির মতো একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে। চুপচাপ বারান্দায় এসে দাঁড়িয়ে রইল ঋদ্ধিমান। আকাশের দিকে তাকিয়ে শুধু একটাই ভাবনা এলো ওর মনে, না, আর না, এই রাস্তায় আর এগোবে না ঋদ্ধি। এটা তো সেদিনের সেই, শুনছেন? এই শুনছেন? এই দাঁড়ান দাঁড়ান প্লিজ, শুনছেন? মায়ের ব্লাড রিপোর্ট হসপিটালে আনতে এসেছিল শিউলি। হঠাৎই করিডোরে আবিষ্কার করলো ঋদ্ধিমানকে। দেখা মাত্রই কি যে হয়েছিল জানেই না ও। ছুটে গিয়েছিল ছেলেটার পিছনে। শিউলিকে দৌড়ে আসতে দেখে ঋদ্ধিমানও বহু কষ্টে মনটা সংযত করে হাঁটা লাগিয়েছিল জোরে। কি আশ্চর্য, ডাকছি শুনছেও না। আরে আরে দাঁড়ান না মশাই, আরে এক মিনিট, আরে কি হলো? দাঁড়ালো না ঋদ্ধিমান। শিউলি দৌড়ে গিয়ে ওর সামনে দাঁড়িয়ে পড়ল। এই, কি ব্যাপার? কানে শুনতে পান না? ডাকছি তো আমি আপনাকে। শুনতে পেয়েছিলাম। তাহলে থামলেন না কেন? কারণ ভেবেছিলাম আপনাকে এড়িয়ে যাব, তাই। আচ্ছা, আপনি কি সব সময় এমন অদ্ভুত, নাকি আমাকে দেখলেই শুধু এমনি করেন? সম্ভবত আপনাকে দেখলেই এমনটা হয়। উফ, আপনি কে বলুন তো? কোথা থেকে এসে জুটলেন? আর ওই দিন হঠাৎ করে কথা না বলে কোথায় উবে গেলেন? আমি কে সেটা জানলে হয়তো আপনি আর কোনোদিন আমার সঙ্গে কথা বলতেন না। কেন? আপনি পাগল নাকি ভূত? না, বিগড়ে যাওয়া বাপের রাজপুত্র।
মানে? উত্তরটা অদ্ভুত শোনালো শিউলির কানে। থমকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মাথাটা নিচু করে দ্রুত এগিয়ে গেল ঋদ্ধিমান। আরে কি আশ্চর্য, আবার চলে যাচ্ছে! বিগড়ে যাওয়া বাপ মানে? আবারও দৌড় দিল শিউলি। আরে ও মশাই, দাঁড়ান না! উফ, কি তাড়াতাড়ি হাঁটছে! উফ! কি হচ্ছেটা কি? কেন আটকাচ্ছেন রাস্তা? বললাম তো কথা বলতে চাই না। আরে কিন্তু কেন চান না, সেটাই তো বুঝতে পারছি না। আপনি তো সেদিন বললেন আমার সঙ্গে আলাপ করার কোনো রকম ইন্টারেস্ট আপনার নেই। হ্যাঁ, তা তো নেই, কিন্তু সেদিন আপনি হঠাৎ করে এইভাবে চলে এলেন কেন, সেটা না জানতে বড্ড কৌতূহল হচ্ছে। জানেন তো, সেদিনের পর থেকে না আমি ভালো করে রাতে ঘুমোতে পারছি না। বারবার আপনার কথা মনে পড়ছে। দোকানের হিসেবে সব গন্ডগোল হয়ে যাচ্ছে। অবাক চোখে শিউলির দিকে তাকিয়ে রইল ঋদ্ধিমান। আরে কি হলো, হাঁ করে কি দেখছেন? আমি জানি না আমাদের মধ্যে সত্যি কোনো কানেকশন আছে কিনা। জানি না আমার সম্পর্কে সবটা জানার পর আপনি আর আমার সঙ্গে যোগাযোগ রাখবেন কিনা। তবুও আজ প্লিজ আমাকে 10টা মিনিট সময় দেবেন। মানে বিশ্বাস করুন, কোনো দিনের পর আর আপনাকে বিরক্ত করব না। ঋদ্ধিমানের গাড়ির ফ্রন্ট সিটে শিউলি গিয়ে বসেছে চুপচাপ। বেশ কিছুক্ষণ নীরবতা। তারপর ঋদ্ধিমান বলে ওঠে, আসলে কি জানেন তো, আমি না বরাবর খুব সাধারণের মতো জীবন চেয়েছি, কিন্তু আমার জীবনটা যতটা না জটিল তার থেকেও বেশি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে ভরা। আমার বাবা, উনি এখন এক মহিলার সঙ্গে লিভ ইন করেন। আমার মা আনফর্চুনেটলি ওদের জন্যই সুইসাইড করেছিলেন। গোল গোল চোখ করে ঋদ্ধির দিকে তাকিয়ে চুপচাপ কথাগুলো শুনছিল শিউলি। আমি তখন কলেজে পড়ি। মা বাবার এই সম্পর্ক নিয়ে প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। আমি বাবাকে দোষী ভেবেই বড় হয়েছি খানিকটা। আমার মনে হতো মা চলে গেলেন কারণ হয়তো বাবাই চাইতেন না ওনাকে। তারপর থেকে আমি নিজেকে অনেক কিছুর থেকেই দূরে রাখি। বলা ভালো, সব কিছু থেকেই আমি অনেকটা দূরে থাকার চেষ্টা করি। বাবা, সম্পর্ক, ভালোবাসা, এমনকি নিজের অনুভূতিও। ও, এই জন্যই আপনি কাউকে ধারে কাছে ঘেঁষতে দেন না? হ্যাঁ, কারণ আমি জানি আমার অতীত শুনে বেশিরভাগ মানুষ দূরেই সরে যায়। বিশেষ করে যারা ওই কোট আনকোট ভদ্র ঘরের মানুষ, তাদের তো আরো বেশি আপত্তি থাকে। কিন্তু সমস্যাটা কি বলুন তো? আপনার বাবা একজন মহিলার সঙ্গেই আছেন, কোনো পুরুষের সঙ্গে তো নেই। তাহলে দেখুন, এই বয়সে আপনার বাবার একজন গার্লফ্রেন্ড আছে আর আপনার নেই। এই নিয়ে কি আপনি লজ্জিত? মাই গুডনেস, ব্যাপারটা অত সহজ নয় শিউলি। না, আসলে ব্যাপারটা আপনি নিজেই কঠিন করে তুলেছেন। আপনার মায়ের মৃত্যুটা দুঃখজনক, মেনে নিলাম, কিন্তু আপনি কি সত্যিই বিশ্বাস করেন এইভাবে বাবার অফিস, বাবার বাড়ি আঁকড়ে পড়ে থেকে সব কিছু চুপচাপ সহ্য করে আপনি আপনার মায়ের প্রতি ন্যায় বিচার করছেন? ঋদ্ধিমান মাথা নিচু করে নেয়। শিউলি বলতেই থাকে, আপনি চুপ করে থেকে শুধু নিজের মনের রাগটা চেপে রাখছেন, কাউকে কিচ্ছু বলছেন না। বাইরে থেকে সিকিওর শান্ত একটা জীবন চাইছেন, কিন্তু ভেতর থেকে একা হয়ে যাচ্ছেন। কি ঠিক বললাম? আমি জানি না শিউলি, আমি জানি না। অ্যাকচুয়ালি আমি ঠিক কি করব সেটাও বুঝতে পারছি না।
নিজের মনের কথাগুলো বলতে শুরু করুন। এইভাবে একা হয়ে যাবেন না। কিন্তু ওটাই তো সমস্যা, আমি যে পারি না। তাহলে সেদিন আমাকে দেখে কথা বলতে দৌড়ে এসেছিলেন কেন? কি জানি, হয়তো সেদিন আপনাকে দেখে মনে হয়েছিল আমার কথাগুলো যদি কেউ বোঝে সেটা আপনি। ওই যে সেদিন আপনি কিরম ধমক দিয়ে কথা বললেন, তারপর কত যত্ন করে আমার কেটে যাওয়া হাতের ওপর ব্যান্ডেজ করে দিলেন। আসলে এই ব্যাপারগুলো না, মানে জানি এগুলো খুবই ছোট ছোট ব্যাপার, কিন্তু তাও এইগুলো থেকে মনে হয়েছিল আপনিই বোধহয় রাইট পারসন যে আমাকে বুঝবেন। আমি জানি না আপনাকে কিভাবে সাহায্য করব, তবে বন্ধুর মতো আপনার পাশে থাকতে পারি। আমার নিজের জীবনটাও তো খুব সহজ সরল ট্র্যাকে আছে এমনটা তো নয়, তবে আপনার মতো আমি ঘেঁটেও নেই, তাই একটু আধটু গাইডেন্স আমি আপনাকে দিতেই পারি। বয়সে আপনার থেকে ছোট হতে পারি, কিন্তু এক্সপিরিয়েন্সে আমি আপনার থেকে অনেক বড়, বুঝলেন? তাহলে আজ থেকে আমরা বন্ধু তো? হ্যাঁ, যদি আপনি ছেড়ে তুমিতে আসেন তাহলে নিশ্চয়ই বন্ধু। তাই হবে। সেই দিনের কথোপকথনের পর ফোন নাম্বার আদান প্রদান হয়ে গেল। সম্পর্কটা আপনা থেকেই এগোতে শুরু করলো, প্রথমে বন্ধুত্ব দিয়ে, তারপর ধীরে ধীরে একটু স্পেশাল হয়ে উঠল। রাত জেগে হোয়াটসঅ্যাপে গল্প, কখনো কফি শপে ঘন্টার পর ঘন্টা আড্ডা, একে অপরকে তুমি করে বলা। শিউলি হঠাৎ একদিন নিজের হাতে বানানো বুকমার্ক উপহার দিল। ঋদ্ধিমান পাল্টা একটা ছোট্ট কাগজে লিখে দিল 2-4 লাইন বন্ধুত্ব নিয়ে কবিতা। ছোট ছোট মুহূর্তেরা একসঙ্গে জমতে থাকলো, যেমনটা হয় আর কি কোনো বিশেষ সম্পর্কের শুরুর দিনগুলোতে। ও পিসি, দেখো আজ সারাদিন কিরকম বৃষ্টি হয়েই চলেছে। ভাগ্যিস তোমার এই খোলা বারান্দাটা ছিল, আর তার সামনে এই ছোট্ট বাগানটা। তুমি ভাগ্যিস নিজের হাতে তৈরি করেছিলে এসব। কি করব বল, আমার তো আর তুই ছাড়া কেউ নেই। যখন পারিবারিক ব্যবসায় আমিও খানিকটা হাল ধরতে শিখলাম, তখন তোর বাবা সেটা ভালো চোখে দেখলেন না। বললেন বাড়ির মেয়েদের নাকি ব্যবসায় নয় অন্দর মহলেই মানায়। আর তারপর আমিও জেদ করে বসে রইলাম, নিজের আইডেন্টিটি নিজে না তৈরি করতে পারলে কখনো বিয়ে করব না। ব্যাস, তারপর থেকে গোটা জীবনটা একাই কেটে গেল। তাই আমার এই একলা জীবন শুধু তুই আর এই গাছপালা, এই নিয়েই তো বেঁচে আছি রে পাগল। কিন্তু ঋদ্ধিবাবু হঠাৎ সব কিছু ছেড়ে বর্ষা, বারান্দা, গাছপালা এসব নিয়ে আবেগ প্লাবন হয়ে রয়েছে কেন মনটা? কি ব্যাপার কি? হ্যাঁ, ও সব কোনো ব্যাপার নয়। এই বৃষ্টির সময় মনে আছে তুমি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করতে, আর আমি লুকিয়ে লুকিয়ে তোমার পাত থেকে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেতাম। সব মনে আছে। তোর বাবার কড়া নির্দেশ ছিল, দুপুরবেলায় মেনুতে স্টিউ আর ব্রাউন রাইস ছাড়া অন্য কিচ্ছু যেন না হয়। বাকি তেল মশলার খাবার নাকি মিডল ক্লাস মানুষরা খায়। তা হঠাৎ তোর ইলিশ মাছ ভাজা, খিচুড়ি এসব কথা মনে পড়ছে যে? ইচ্ছে করছে বুঝি খেতে? হ্যাঁ গো পিসি, ওই সকালবেলার ব্রেকফাস্টে দুধ কর্নফ্লেক্স কিংবা ওটস, আর লাঞ্চে স্টিউ আর ব্রাউন রাইস। খেতে খেতে এই বাংলার খাবার দাবারগুলো যেন ভুলেই যেতে বসেছি। বড় বিতৃষ্ণা জাগে জানো ওই বড়লোকি জীবনযাপনে। মধ্যবিত্ত স্বাদগুলো কোনোদিন তো পেতেই শিখলাম না। আজ করো না পিসি, বেশ কড়া করে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি। সর্বনাশ, চারিদিকে তো দেখছি নিয়ম ভাঙার খেলা চলছে। তা হ্যাঁ রে, হঠাৎ করে কার প্রভাবে এসব
মিডল ক্লাস খাবার দাবারের ইচ্ছে জাগলো মনে? প্রেমে টেমে পড়লি নাকি? আসলে পিসি, একটু ভালো করে ভেবে দেখো তো, বাবার ওই কড়া অনুশাসনে জীবনটা বাঁচতে পারলাম কি? কি খাবো, কত পা হাঁটবো, কতটুকু কথা বলবো, কার সঙ্গে কতটা হাসবো, কতটা কাঁদবো, সবটাতেই তো বাবা নিয়ন্ত্রণ করে রেখেছেন। এবার একটু ছক ভেঙে না বেরোতে পারলে জীবনটা তো আর বাঁচাই হবে না পিসি। যাক, দেরিতে হলেও তুই বুঝলি। আমি তো কবেই বুঝে গেছি। তোর বাবার শাসনে থাকলে জীবনটা জীবন নয়, জেলখানা হয়ে যাবে। তাই তো বাড়ি থেকে বেরিয়ে আলাদা করে এই ছোট্ট বাড়িটাকে নিজের জগৎ বানিয়ে তুললাম। তা হ্যাঁ রে, বললি না তো মেয়েটা কে? ও ও আছে, সে তুমি ঠিক সময় জেনে যাবে। তুমি বলো না, আজ আমার পছন্দের রান্না করবে পিসি? তুই খেতে চেয়েছিস আর তোর পিসি করে দেবে না, তাই কি হয়? তা সেই মেয়ে কোথায় থাকে, নাম কি, কি করে? ওর নাম শিউলি। ওর বাবার মুদিখানার দোকান, সেটাই সামলায়। বুঝলে পিসি, ভাবছি আর বাবার ব্যবসায় মাথা গলাবো না আমি। একটা স্টার্ট আপ করবো, বলতে পারো ওই একটা ডিপার্টমেন্টাল স্টোর, মানে কনফেকশনারি চেইন। নতুন করে একটা ব্যবসা দাঁড় করাতে পারি কিনা দেখি না। তাই ডিপার্টমেন্টাল স্টোরের চিন্তা ভাবনা কি তোমার শিউলির মুদিখানার দোকানকে কেন্দ্র করেই? পাড়ার মোড়ে মোড়ে মুদিখানার দোকানগুলো বন্ধ হয়ে যদি সব ডিপার্টমেন্টাল স্টোর হয়ে যায়, তাহলে তো সবেতেই সেই কর্পোরেটের ছোঁয়া লেগে গেল রে। পুরনো বাংলা হারিয়ে যাবে তো। আর তাছাড়া তুই তোর বাবার ব্যবসা থেকে বেরিয়ে আসবি, নিজে নতুন ব্যবসা করবি, এসব তোকে করতে দেবে তোর বাবা? ওনার ব্যবসাতে আমি তো আর 5টা এমপ্লয়ীদের মতোই ছিলাম পিসি। আমার অস্তিত্ব তো আলাদা করে কিছু ছিল না সেখানে। বরং এখানে আমি আমার নতুন পরিচয় তৈরি করতে পারবো। শিউলিদের দোকানটাকেও। আসলে তুই বোধহয় তোর মধ্যবিত্ত বান্ধবীর অর্থনৈতিক মানটা বাড়াতে চাইছিস, তাই তো? কেন, তোর স্টেটাসে না এলে তাকে সমাজের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তোর লজ্জা করবে বুঝি? ওমা, এমন বলছো কেন পিসি? আসলে ওদের মুদির দোকান এখন অত ভালো চলে না, তাই একটু রেনোভেশনের প্রয়োজন। জানোই তো, যুগের সঙ্গে তাল মিলিয়ে একটু আপগ্রেডেশন তো সবকিছুতেই দরকার, বলো? তা তোর ওই আপগ্রেডেশনে তোদের রিলেশনটাও বোধহয় আপগ্রেড করবে, তাই তো? না পিসি, ব্যাপারটা আসলে তেমন নয় কিন্তু। দেখ বাবা, যদি একটা মেয়েকে তার স্টেটাস, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এসবের ভিত্তিতে যাচাই করে ভালোবাসতে চাস, তাহলে কিন্তু সেটা কোনো ভালোবাসার সম্পর্ক হবে না, একটা বোঝাপড়া, একটা চুক্তি হবে। কিন্তু যদি তার বর্তমান পরিস্থিতিটাকেও তুই মানিয়ে নিয়ে তাকে তোর মনের মধ্যে জায়গা করে নিতে পারিস, তাহলেই তোর ভালোবাসা খাঁটি। ভালো করে ভেবে দেখিস মন কি চায়। মন যদি ওই মুদিখানার দোকান চালানো শিউলিকেই ভালোবাসে, তার অর্থনৈতিক অবস্থা নিয়ে কোনো রকম ছুঁতমার্ক না রেখে, তবে ভালো। নচেত বুঝতে হবে ভালোবাসায় খাদ আছে, ওটি টিকবে না। না না পিসি, এমনটা নয় যে ওর পরিচয় দিতে আমি লজ্জা পাবো, আর তাই ওকে আমি ওর অর্থনৈতিক উন্নতির জন্য এমন চিন্তা ভাবনা করছি। আসলে আমি চাই ওই মেয়েটার পাশাপাশি আমিও একবার স্ট্রাগলটা ফিল করি। নিজেকে প্রমাণ করার অন্তত একটা সুযোগ আমায় তো পেতে হবে, বলো? ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। প্রয়োজনে আমি পাশে আছি। তোর বাবাকে নিয়ে চিন্তা করিস না, ওকে যা বলার আমি ঠিক বুঝিয়ে বলবো। দাঁড়াও দাঁড়াও, তুমি বাবাকে পরে বলবে, তার আগে শিউলির মতামত আছে কিনা সেটা তো জেনে নি। আরে বাবা, আমি ওকে এখনো কিছুই জানাইনি যে আমি ওকে পছন্দ করি। আগে জানাই আমার মনের কথা। জানি হয়তো উত্তর হ্যাঁই হবে, তবুও যাকে কেন্দ্র করে এত জল্পনা কল্পনা, আগে তাকে জানাতে দাও পিসি।
এক বৃষ্টি ভেজা বিকেল। ফাঁকা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে শিউলি আর ঋদ্ধিমান। ঝিরঝিরে বৃষ্টির ফোঁটায় ভিজছে দুজনের চুল, জামা কাপড়। হঠাৎই ছাতাটা বন্ধ করে শিউলির সামনে দাঁড়িয়ে পড়ল ঋদ্ধিমান। শিউলি, একটা মানে একটা কথা বলবো। বলো। আর না, এই বন্ধু হয়ে থাকাটা সম্ভব হচ্ছে না। মানে বুঝতেই তো পারছো, আমি তোমায় খুব মানে ভালোবেসে ফেলেছি। তুমি বুঝে শুনে কথা বলছো তো? 100 বার ভেবে বলছি। জানো তো, আমি না সত্যি বেশ কিছুদিন ধরে এই এক জিনিস নিয়ে ভেবে চলেছি। আর যতবার চিন্তা করি ততবার এটা আমি রিয়েলাইজ করতে পারি, তুমি ছাড়া ভাবনাতে আর কিছুই আসে না। আমার জীবনে আমি তোমাকে নিজের করে নিতে চাই। তোমার আপত্তি আছে? না ঋদ্ধি, আমি পারবো না। তোমার বন্ধু হয়ে থাকতে পারি, কিন্তু স্ত্রী হয়ে সম্ভব নয়। চমকে উঠল ঋদ্ধিমান। হাত থেকে পড়ে গেল ছাতাটা। কিন্তু কেন? আমি তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি। আমি তোমাকে নিজের করে পেতে চাই। তোমার স্বপ্ন ভাঙতে চাই না বলেই তো না বলছি। তুমি তো জানোই আমি কিরকম জীবন কাটাই। ছোট্ট একটা মুদিখানার দোকান চালাই। আমার সঙ্গে আমার মা থাকে। এই ছোট্ট আমার পৃথিবী। আমার মাকে ফেলে আমি সুখী হতে পারবো না ঋদ্ধি। আর তাছাড়া তোমার বাড়ির লোকজন কি করে আমাকে মেনে নেবে বলো? তোমার নামের পাশে আমার জায়গা কোনোদিন হবে না। আমি যদি পাশে দাঁড়াই, আমি যদি বলি আমি তোমাকে নিয়ে নতুন করে সবকিছু শুরু করতে চাই, তাহলে? অন্যের পয়সায় বসে বসে খাওয়া, সেটা আমি পারি না ঋদ্ধি। যে মায়ের কাঁধে ভর দিয়ে আমি বড় হয়েছি, তাকে একা ফেলে রেখে ভালোবেসে চলে যাব? এতটা স্বার্থপর আমি হতে পারবো না। তাহলে আর আমার দাদা আর আমার মধ্যে কি পার্থক্য থাকবে বলো? ঋদ্ধির চোখগুলো রক্তবর্ণ ধারণ করল। তা কি একটানা বৃষ্টিতে ভেজার ফলে, নাকি চোখে জমে উঠেছিল অশ্রু? আমাকে ভুল বুঝো না ঋদ্ধি। আমিও ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। তবুও দূরে সরে যেতে বাধ্য আমি। আমার মাকে আমি দূরে সরিয়ে দিতে পারবো না, শুধুমাত্র নিজের ভালোবাসা পাওয়ার জন্য। আর ভালোবাসা মানেই তো পাওয়া নয়, কখনো কখনো ছেড়ে দেওয়াটাও তো ভালোবাসাই। ফিরে আসার পথে দুজনেই ছিল নীরব। কথা ছিল অনেক, কিন্তু মুখ পর্যন্ত এলো না একটাও। বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন মনের মধ্যে গিয়ে বিঁধছিল। শিউলি ভাবছিল হয়তো এমনটাই হওয়ার ছিল। সত্যি কেউ জানতো না একদিন এমন কিছু হবে? তবু কেন তাকে এত কাছে আসতে দিল? চোখ বুজে বিশ্বাস করল, ওর প্রত্যেকটা কথা শুনল। হয়তো নিজের স্বার্থেই, ভালোবাসার মানুষটাকে পাশে পাওয়ার লোভে। আর ঋদ্ধিমান চুপচাপ হেঁটে যাচ্ছিল, শুধু ভাবছিল একা। ওর জীবনটা সত্যি একাকিত্বেই ভরা। রাতে ঘুম এলো না শিউলির। বারবার চোখ দুটো জলে ভরে গেল। মনে পড়ল সেই মুখটা, ভিজে যাওয়া চোখ দুটো, থমকে যাওয়া হাতটা, না বলা অনেকগুলো কথা। ঋদ্ধিমান
আঘাত পেয়েছে। ভালোবাসার বদলে শিউলি ওকে দিয়েছে এক রাশ একাকিত্ব। তবু বাস্তবের কাছে মাথা নত না করে উপায়ও তো ছিল না। চোখের কোণ বেয়ে ঝরে পড়ছিল জলকণা, ভিজে যাচ্ছিল বিছানার চাদর, বালিশ। আমি জানি ঋদ্ধি, আমাকে ছাড়া তুমি ভালো থাকতে পারবে না। আমাকে তোমার খুব প্রয়োজন, কিন্তু কিন্তু তোমার ওই সুখের জীবনে আমি যে গ্রহণ হয়ে নামতে চাই না। কোনোদিন আমার পাশে তোমাকে মানাবে না, তোমার পরিবার মেনে নেবে না। আর আমার মা, আমার এই ছোট্ট দোকান, বাবার স্বপ্ন কি করে হারিয়ে যেতে দেব আমি, বলো? প্লিজ আমাকে ভুলে যেও, আমাকে ভুলে যেও। ঘরের লাইট অফ। ব্যালকনির রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ঋদ্ধিমান, হাতে অর্ধেক খালি একটা রঙিন পানীয়ের গ্লাস, যেটা আজ আর ওর চোখে ঘুম নামিয়ে আনছে না, স্বস্তি দিচ্ছে না একটুও। বৃষ্টি অনেক আগেই থেমেছে, তবু বুকের ভেতরটায় যেন এখনো ঝরে চলেছে কিছু। চোখের সামনে ভেসে উঠছে শিউলির করুণ মুখটা। ভালোবাসা চলে গেল, হয়তো সারা জীবনের জন্য। না, দুর্বল হয়ে পড়লে তো চলবে না। ও জানে শিউলি ওর পাশে দাঁড়ালে সব একদিন বদলে ফেলতে পারত। ওদের ভালোবাসা সত্যি প্রমাণ করতে পারত, কিন্তু ওর ওপর যে ভরসা করতে পারল না মেয়েটা। কি করে এই যন্ত্রণা ভুলবে ঋদ্ধিমান? কি করে বাঁচবে বাকি জীবনটা? গ্লাসটা আরো একবার মুখে তুলে নিল ও। চোখে ভেসে উঠল একটা হাসি মুখ। কেটে গেছে বেশ কিছুদিন। শিউলির একঘেয়ে জীবনে কোনো বৈচিত্র্য নেই। সকাল সকাল উঠে দোকানের শাটার খুলছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে সকালের আলো। ভিতরে ঢুকে ঝাড়ু দিতে দিতে হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখেই থমকে গেল শিউলি। ঋদ্ধিমান? রাস্তায় দাঁড়িয়ে ঋদ্ধি, হাতে একটা ব্যাগ, চোখে বিগত বেশ কিছুদিনের রাত জাগার ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত এক স্থিরতা। তুমি এখানে এই সকালবেলায়? হ্যাঁ, আজ থেকে আমি এখানেই থাকব। মানে? আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, সবটা জানিয়ে এসেছি বাবাকে। বলেছি আমি একজনকে ভালোবাসি, তার সঙ্গে থাকতে চাই, কিন্তু জানাই ছিল উনি তো রাজি হবেন না। আর তাই আমি সব ছেড়ে চলে এসেছি, শুধু তোমার পাশে দাঁড়াতে। তুমি কি জানো তুমি কি বলছো? আমার এই ছোট্ট দোকান, এক ফালি ঘর, এই তো আমার পৃথিবী। এইসব তুমি পারবে না, এসব তুমি চেনো না। জানি তো, তবুও থাকতে চাই। এই দোকানের পাশে দাঁড়াতে চাই, তোমাদের সকলের সাথে একটা নতুন সকাল শুরু করতে চাই। ঋদ্ধি, তুমি ছোট থেকে যা চেয়েছো তাই পেয়েছো, আরামে বড় হয়েছো। এই টিনের চালার ঘরে কি করে মানিয়ে নেবে তুমি? আমি ঠিক জানি না কিভাবে মানিয়ে নেব, কিন্তু এটুকু জানি যে তোমার জন্য সব কিছু করতে পারি। ওই গানটার লাইন মনে পড়ছে, নির্ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। এই কথাগুলো না সিনেমায় ভালো শোনায় ঋদ্ধি, বাস্তবে কিন্তু রোজ সকালে হাঁসফাঁস করা গরম, দোকানের তেল মশলা মাপা, মায়ের ওষুধ, এই সবের মাঝে ভালোবাসা আর বাঁচবে না। শোনো, আমার শুধু চাই একটুখানি ভালোবাসা, আর আমার কিচ্ছু দরকার নেই। ভালোবাসি বললেই তো আর জীবন চলে না। হাতের ব্যাগটা নামিয়ে রেখে এগিয়ে আসে ঋদ্ধিমান।
তারপর স্থান কাল পাত্র মুহূর্তেই ভুলে যায়। চোখের সামনে শুধু থেকে যায় শিউলি। এক পা করে একদম এগিয়ে আসে ওর সামনে। হঠাৎ করেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ও শিউলিকে। রিথি, করছোটা কি? সামনেই রাস্তা, লোকজন দেখবে। ছাড়ো ছাড়ো আমাকে। যা করেছি বেশ করেছি, মন থেকে করেছি। আর যাদের দেখার তারা দেখে না, কারণ আমি আর মোটেই চুপ করে থাকতে পারবো না। তুমি যদি না বলো তাও আমি তোমাকে ভালোবেসে যাব। আর একদিন আমি ঠিক জানি তুমি সবটা মেনে নেবে। চুপ করে রইল শিউলি। মুখ ঘুরিয়ে রেখেছে ও, কিন্তু চোখ দুটো ভিজে গেছে অজান্তেই। ওর ভেতরের প্রতিরোধটা যেন একটু একটু করে গলে যাচ্ছে ঋদ্ধিমানের স্পর্শে। কেন করছো এমন? আমার সব গুলিয়ে দিও না এইভাবে। বেশ করেছি, গুলিয়ে দিয়েছি, কারণ এখন থেকে তুমি আর আমি তো আলাদা নই। এরকমটা হয় না ঋদ্ধি। এই শোন, সব হয়। আগে নিজের ভাঙা গলাটা ডাক্তার দেখিয়ে সারিয়ে নে। ইএনটি স্পেশালিস্টের নাম্বার দেবো? যত সব, ভাঙা গলা না সারিয়ে রোম্যান্টিক গল্পের রেকর্ড করতে চলে এলেন উনি। দেখেছিস কিরকম আনরোম্যান্টিক? রোম্যান্স করতেও দিলি না। তো তোর সাথে রোম্যান্স করবো কেন? আমি আমার গার্লফ্রেন্ডের সাথে রোম্যান্স করব। এইভাবে গল্প কেউ শেষ করে? ওরে সবাই রেগে যাবে। আরে দূর, থাম তো, গল্পটা শেষ কর। সারা জীবন আমার পাশে থেকো ঋদ্ধি। উফ বাবারে বাবারে। দেখেছেন তো, ওদের খুনসুটি চলতেই থাকবে। আমরা বরং আজকের গল্পটা এখানেই শেষ করি। এমনিতেই শুক্রবারের ছোট গল্পের নাম করে 1 ঘন্টার বেশি গল্প হয়ে গেছে। যাই হোক, আজকের গল্প বেহিসেবি ভালোবাসা এ পর্যন্তই। যদি গল্পটা ভালো লাগে তাহলে ওই কি করতে হবে তো আপনারা জানেনই। চটপট একটা লাইক করতে হবে, একটা কমেন্ট করতে হবে, আর পরিচিত পরিজনদের মধ্যে শেয়ার করে দিতে হবে। ও হ্যাঁ, তাদের না আর একটা জিনিস রিকোয়েস্ট করতে হবে। এই যে এত এত লোক গল্প শুনছেন, সাবস্ক্রাইবটা করছেন না কেন তারা? আরে বাবা, তাদেরকে জোর করে বলুন সাবস্ক্রাইবটা করাতে, কারণ সাবস্ক্রিপশন জরুরি তো। কি বললেন? গল্পটা ভালো লাগেনি? আচ্ছা, তাহলে আর কি, ডিসলাইক করে ওই কমেন্ট বক্সে ঝগড়া করতে চলে আসুন না। সেখানেই না হয় 2-4টে ঝগড়ার নামে গল্প হোক। যাই হোক, এবার চলে আসবো গত পর্বে যে 10 জন সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন পৃথা ঘোষ, শান্তনু বর্মন, ঋতু সর্দার, সঞ্জয় দাস, মোহিনী ভট্টাচার্য, অভিজিৎ মাঝি, রচনা সামন্ত, রুম্পা মান্না, সোনালী চক্রবর্তী, বিদিশা জাতি, তারিকুল ইসলাম শুভ সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। দাঁড়ান, অত সহজে তো এক্ষুনি প্রশ্ন বলবো না। তার আগে ঘ্যান ঘ্যান করবো না। ভালোবাসার মরশুমের আরও একটা নতুন ভেঞ্চার, ভূতের গল্পের ভূত চর্চা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তো? জানি করেননি, তাই জন্যই তো এই গল্পের ডেসক্রিপশন বক্সে চ্যানেল লিঙ্কটা দিয়ে রাখলাম। মনে রাখবেন, এই চ্যানেলে মানে ভূত চর্চায় প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে আসছি আমরা। তাই চটপট যান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, ঋদ্ধি ওর পিসির কাছে বৃষ্টির দিনে কি খেতে চেয়েছিল। জানি গল্পটা মন দিয়ে শুনেছেন, তাই এই উত্তরটা চটপট দিয়েও ফেলতে পারবেন। তাই যান, আর অপেক্ষা না করে মোবাইল ফোনটা নিন, কমেন্ট বক্সে টাইপ করুন আর জানিয়ে দিন সঠিক উত্তর। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো আগামী পর্বেও যারা প্রথম 10 জন সঠিক উত্তর দিলেন তাদের নাম ঘোষণা করব। এটাই আমার কাজ। তাহলে আজ এ পর্যন্তই নাকি রে? চলি আজ? শেষ কর, 1 ঘন্টা 3 মিনিট হতে চললো। ওরে বাপরে বাপ, সর্বনাশ। আচ্ছা বলছি, তাহলে আবার দেখা হচ্ছে কবে জানো? শনিবার। ভালোবাসার মরশুমে মঙ্গলবার দুপুর 3:30। হ্যাঁ নে, চটপট নে। আর তারপর আবার আগামী শুক্রবার রাত্রি 8:30। এই যা ভুল বলে দিলাম, আগামী শুক্রবার রাত্রি 8টা। সব বন্ধুরা জানে।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাঝখানে ভূত চর্চায় রাত্রি 11টায় দেখা হচ্ছে আগামীকালকেই। চুপ কর রে, আচ্ছা ঠিক আছে, চলুন, টাটা। এত বকিস না, বাপরে। তুই থাম, রেকর্ডিংটা অফ কর। তাড়াতাড়ি শেষ করতে হবে তো। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিংটা অফ কর।